আজকে ক্লাসটা শুরু করছি হচ্ছে বাক্য প্রকরণ। দেখেন শুরুতেই দেখেন, সরি বাক্য না, শব্দ প্রকরণ, সরি শব্দ প্রকরণ। শব্দ কি দেখেন, অর্থবোধক ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন, আমরা যদি বলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দ তিন প্রকার। এক নাম্বার অর্থ অনুসারে, দুই নাম্বার গঠন অনুসারে, তিন নাম্বার উৎস উৎপত্তি অনুসারে। ওকে, দেখেন এখন যে ব্যাপারটা হচ্ছে, দেখেন একটু এখানে একটু বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেই। যেটা হলো নতুন যে ব্যাকরণ বইটা আছে, নতুন ব্যাকরণ বই যেটা বলা হচ্ছে আধুনিক যে ব্যাকরণটা, হ্যাঁ, তো সেই ব্যাকরণ অনুসারে কিন্তু এটা বাদ, এটা নাই। এটার পরিবর্তে বলা হচ্ছে পদ অনুসারে শব্দ, পদ অনুসারে শব্দ, এটা বলা আছে। কিন্তু এগুলো করার পরেও না আসলে পুরাতন বইটাই ফলো করা হয়, নতুন বইগুলো আসলে অতটা ফলো করে না। তবে পরিবর্তন কোথায় আনা হয়েছে সেটা আপনাদের জানা দরকার। ধরেন তিন প্রকারই আছে, তো সেক্ষেত্রে এটা টোটালি আউট করে দিচ্ছে, এটা নাই। এটার পরিবর্তে ঢোকানো হয়েছে কি পদ অনুসারে শব্দ, গঠন অনুসারে শব্দ, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ। তো যাই হোক, যেভাবেই হোক না কেন আপনার হচ্ছে তিন প্রকারই আছে, ওটা বিষয় না। তবে পদ অনুসারে, পদের আলাদা একটা প্রকরণ আছে, এটা আমরা পড়বো। এটা নিয়ে আপনাদের টেনশন করা দরকার নাই। আমরা আমাদের কোন একটা চ্যাপ্টার আছে শুধু পদ নিয়ে। তো এটা যদিও আধুনিক ব্যাকরণে বাদ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে। অত্যধিক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে যেহেতু আহ আধুনিক ব্যাকরণে বাদ দিলে দিতে পারে, কিন্তু আমাদের যেহেতু পরীক্ষায় আসে সেই ক্ষেত্রে আমরা এটা বাদ দিচ্ছি না। আমরা কি রাখবো, এই অর্থ অনুসারে পড়বো। আর এটা তো আমার পদ, আলাদা চ্যাপ্টার আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ, সেখানে আমরা এটা পড়ে নিব। এটা নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর কিছু নাই। আমরা জাস্ট হচ্ছে এখন লিখে নেব এটা কোনটা কোন প্রকার। দেখেন অর্থ অনুসারে তিন প্রকার, গঠন অনুসারে দুই প্রকার, উৎস বা উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার। এটা হলো আগের যেটা মনির চৌধুরী বই অনুসারে, কিন্তু নতুন ব্যাকরণে যেটা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে চার প্রকার। তো যাই হোক, এইটা আপনি পাঁচ প্রকারই পড়বেন, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে প্রকার হিসাবে প্রশ্ন আসবে না, ঠিক আছে। সেক্ষেত্রে এত টেনশন করার কোনো দরকার নাই। যেটা আধুনিক বাংলা ভাষার ব্যাকরণ যেটা, সেটা হচ্ছে অনেকটা বলা যায় পরীক্ষামূলক। তো সেক্ষেত্রে আপনারা প্রাধান্য দিবেন পাঁচ প্রকারই। যদি মনে করেন কখনো পাঁচ প্রকার অপশন না থাকে, সেক্ষেত্রে চার প্রকার অ্যান্সার করবেন। তো এইরকম কিছু থাকবে না, আশা করি যে এরকম কনফিউশন যেগুলো থাকে এগুলো প্রশ্ন আসলে করবে না, করার কথা না। আপনারা হচ্ছে স্মুথলি পড়াশোনা করেন। যেটা নিয়ে অনেকে চিন্তা করেন যে এটা আসলে কি দিব, ওইটা আসলে কি দিব, এরকম কিছু আসলে থাকে না। বলে এটা কোন ধরনের শব্দ, ঠিক আছে। অর্থ অনুসারে কত প্রকার, গঠন অনুসারে কত প্রকার, এরকম মানে নর্মাল কোশ্চেন সাধারণত করে না। তো বলবে আহ যে এই শব্দটা উৎস অনুসারে কোন প্রকারের, অথবা বলা হবে যে কোনটি বাংলা ভাষার শব্দ, কোনটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, কোনটি পর্তুগিজ ভাষার শব্দ, কোনটি ওলন্দাজ ভাষার শব্দ, হ্যাঁ এরকম ব্যাপার। কোনটা যৌগিক শব্দ, কোনটা রুড়ো শব্দ বা রুড়ি শব্দ,
হ্যাঁ, কোনটা মৌলিক শব্দ, কোনটা সাধিত শব্দ, এই টাইপের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। সুতরাং এগুলো নিয়ে এতটা মাথা ঘামানোর কিছু নেই। তাহলে আমরা চলে যাব অর্থ অনুসারে শব্দ। দেখেন অর্থ অনুসারে হচ্ছে, আমরা যদি বলে থাকি কত প্রকার, 3 প্রকার বলেছিলাম। 1 নাম্বার ধরেন, তারপর 3 প্রকার লিখে ফেলবো। 1 নাম্বার হচ্ছে যৌগিক, 2 নাম্বার হচ্ছে রূঢ় অবলিক রূঢ়ি, এভাবে লিখতে পারেন, অথবা আরেকটা স্টাইল আছে সেই অনুযায়ী লিখতে পারেন। আর হচ্ছে যোগ রূঢ়। এই যে এই যে এইটার মানে হচ্ছে এইটা, অর্থাৎ এটা কিন্তু দীর্ঘ উকার, সুতরাং এইভাবে লেখা যায়, ওইভাবে লেখা যায়, এইভাবে লিখলে স্পষ্ট হয়, আর এইটাতে আপনাদের কনফিউশন তৈরি করে। তো যাই হোক, আপনারা আবার মনে করেন না যে দুইটা দুই রকম। হ্যাঁ, জাস্ট আমি দুইটা দুইভাবে দুইটাই দিলাম, অর্থাৎ আপনি এইভাবে দিতে পারেন অথবা জিনিসটা এইভাবে দিতে পারেন। তাহলে এটা দিলে হয় কি স্পষ্ট, কিন্তু কম্পিউটারে এইভাবে নেয় না, খুব কম নেয়, নিয়ে থাকে সাধারণত ওই যে এই দিক দিয়ে টান দিয়ে রূঢ় বা রুঢ়ি শব্দ। দেখেন আমরা যে শব্দ লিখে নিলাম, শব্দ এখানে দিলাম, শব্দ এখানে দিলাম, শব্দ। এটা কি অর্থ অনুসারে, মনে রাখবেন অর্থ অনুসারে 3 প্রকার লিখে নেন, অর্থ অনুসারে 3 প্রকার। এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন আমার, আপনারা নিজেরা একটু বলবেন যে ধরেন একটা পরিবারে 3টা সন্তান আছে, ছেলে আছে বা 3টা মেয়ে আছে, সবচাইতে দায়িত্বশীল কোনটা হবে? 1 নাম্বারটা দায়িত্বশীল, ভদ্র, হ্যাঁ, আচরণগত দিক থেকে সবকিছু মিলিয়ে, হ্যাঁ, স্বাভাবিক বড়জন হওয়াটাই, এটা হলো নর্মাল ব্যাপার। কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটে, অস্বাভাবিকের কথা আমরা যাচ্ছি না। আবার একদল আছে, মনে করেন যার যার পজিশন থেকে বিবেচনা করবেন, আপনি যদি দ্বিতীয় হন তাহলে বলবেন যে দ্বিতীয়টাই দায়িত্বশীল, আর যে ছোট হন তাহলে তখন দেখবেন যে নিজে দায়িত্বশীল হয়ে গেছেন। আসলে সেটা না। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন তাহলে অবশ্যই বলতে হবে আপনার বড়জন, ঠিক আছে? তো তার চাইতে একটু বেয়াদব টাইপ হবে, মানে বেয়াদব আমি বলবো না, একটু কথাবার্তা কম শুনে আর কি, বেয়াদবি ধরেন, ধরেন বেয়াদব, বলে একটা করে একটা, সেটা হবে দ্বিতীয়টা, একটু বেয়াদব টাইপ। আর ছোটটা হলো মহা বেয়াদব, স্বাভাবিক এরকম। এটা কেউ মানতে নারাজ, ঠিক আছে? তো হতেও পারেন স্বাভাবিক, তবে আমি যেটা কিছু জেনে শুনেই বলছি আর কি। যাই হোক এরকম। তো সেক্ষেত্রে দেখেন, অথবা কারো 3টা বউ আছে দেখেন, সেক্ষেত্রে প্রথম বউটা সবচেয়ে ভালো হবে, সে স্বামীর প্রতি দায়িত্ব পালন করবে সবকিছু। আচ্ছা, এরকম একটা ব্যাপার দেখেন, মানবেন না এই জন্যই কারণ হয়তো আপনি ছোট, ছোটরা এটা মানতে চাবেন আর কি। তো যাই হোক, এবার আসি আমরা। ছোটরা হচ্ছে, মনে করেন বেশি আদর পায়, তো বেশি আদর পেলে মানে যেমন হচ্ছে বান্দর গাছে উঠে যায় যেরকম, সেরকম মানে এই হলো বিষয় আর কি। তো ছোটদের কেউ কিছু ইয়া করতে পারে না, কন্ট্রোল করতে পারে না আর কি, আদর পেতে পেতে একদম সর্বনাশ। তো এবার দেখেন, তাহলে যৌগিক, রূঢ় বা রূঢ়ি, এখানে যে ব্যাপারটা ঘটছে আমাদের, বা 3টা বউ বলেছিলাম যে প্রথমটা ভালো, পরেরটা একটু বেয়াদব হবে, ছোটটা মহা বেয়াদব হবে। কেন? তো আমার পজিশন খুঁজবেন না, ঠিক আছে? এটা বললে আমিও বিপদে পড়ে যাবো আর কি। যদিও আমি যে সূত্র প্রয়োগ করছি এই ক্ষেত্রে আমারটাও ঠিক আছে স্বাভাবিকভাবে, এটা মনে করেন বলার দরকার নাই আমারটা। হ্যাঁ, আমারটা অবস্থা খুব খারাপ আর কি, যেটা বলছিলাম যে খুব খারাপ অবস্থানে আছি আর কি আমি। তো এখন দেখেন, আমরা 3জন, আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমার পজিশনটা একটু খারাপের মধ্যে আছে আর কি। যাই হোক দেখেন, তো মজিদ লাল সালু উপন্যাস পড়েছিলেন, দেখেন মজিদের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা, দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা। তো এখন রহিমার যদি কোনো সময় লাল সালু পরে থাকেন, তাহলে দেখবেন, হ্যাঁ, যদি একটু খেয়াল করেন, যদি পড়ে থাকেন তাহলে দেখবেন রহিমা সব কথা মেনে চলে, কোনোদিন স্বামীর উপরে কোনো কথাবার্তা বলে না। কিন্তু এর পরের বউ হচ্ছে জমিলা, জমিলা হচ্ছে একটু বেয়াদব টাইপের, মজিদ যেটা বলে সেটা করে না। এবার মানে মোট কথা হচ্ছে এক পর্যায়ে মজিদের সাথে বেয়াদবি এমন করে মুখে থুতু সহ মারে, হাজবেন্ডের মুখে থুতু মারে আর কি। এটা যাই হোক, এটা হলো এখনকার যুগে হয়তো এটা অ্যাভেলেবল, হ্যাঁ, কিন্তু মারতে পারে স্বাভাবিক, এটা নিয়ে তেমন কিছু বলে না। কিন্তু ওই যুগে, মজিদ যে যুগের, ওই যুগে আসলে
সাধারণত স্ত্রীরা স্বামীর নাম মুখে আনতে পারতো না, এতটা মানে রক্ষণশীল ছিল। আর সেইখানে জমিলা মজিদের মানে জঘন্য কাজ দেখে তার মুখে থুথু মারে। তো যাই হোক, এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি মজিদের 3 নাম্বার বউ থাকতো, তাহলে আমার কাছে মনে হয় মসজিদকে সকাল বিকাল ধরে মারধর করতো আর কি, থাপড়াইতো আর কি। হ্যাঁ, তো 3 নাম্বার বউটা আমরা পাই নাই, সেক্ষেত্রে মসজিদের কপাল ভালো, মসজিদের অবস্থাটা আমরা বুঝতে পারছি। দেখেন, তো আমার হিসাবটা হচ্ছে এরকম, দেখেন যে যৌগিক শব্দ মানে হচ্ছে শব্দ যা বুঝাবে তাই, অর্থাৎ হাজবেন্ড যা বলবে তাই করবে, বাবা যা বলবে ছেলে তাই করবে। কিন্তু এইটা হচ্ছে যে আবার কি বলবে একটা, করবে আর একটা। মোট কথা হচ্ছে বাবা বলছে বাসায় থাকার জন্য, সে বাইরে চলে গেছে, অথবা হাজবেন্ড বলছে একটু কি সেবা যত্ন করার জন্য, হাজবেন্ডে কি করছে, কোনো সেবা যত্ন না করে সে অন্য বাপের বাড়ি চলে গেছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তার মানে এইটা হাজবেন্ড যা বলে স্ত্রী সেটা করে না, বা বাবা যা বলে ছেলে সেটা করে না, বাবা যা বলে মেয়ে সেটা করে না, আর এটা যা বলবে তাই করবে। শব্দটার মধ্যে কোনো প্যাচ নাই। আপনি বলতে পারেন এটা কেমন কথা স্যার? হ্যাঁ, দেখাচ্ছি আমি। দেখেন, লিখবেন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। দেখেন, একই, একই রকম, কোনো চেঞ্জ নাই। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তো ব্যবহারিক অর্থ সেম, একই রকম, তাহলে সেটা হচ্ছে কি যৌগিক শব্দ। তার মানে শব্দ যা বোঝাবে তাই। আপনি বলতে পারেন ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আমরা কি আলাদা পাবো? অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমি কিছু শব্দ দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ার। যেমন ধরেন, যে পাঠ করে সে কি? পাঠক, তাই না? যে লেখে সে লেখক, যে গান গায় সে কি? গায়ক, যে গাড়ি চালায় সে চালক, যে বেশি পড়ে তাকে আমরা কি বলি? পড়ুয়া। ঠিক আছে, যে কাজটা অবশ্য কর্তব্য পালনীয় সেটাকে বলি কর্তব্য। দেখেন ব্যাপারগুলো, ঠিক আছে? যেটা মধুর মতো মিষ্টি, ঠিক আছে, খেয়াল করবেন, মধুর মতো মিষ্টি, তাই না? সেটা হলো মধুর, ঠিক আছে? দেখেন, মধুর মতো মিষ্টি হলে সেটা হলো মধুর। হাত সম্বন্ধীয় যেটা, সেটা হলো হাতা, খেয়াল করবেন। দৌহিত্র, কন্যার পুত্র, খেয়াল করবেন, কন্যার পুত্র, সেটা হলো দৌহিত্র। তারপর থেকে বাবুয়ানা, বাবুর মতো ঘুরে বেড়ায় যে, সে হলো বাবুয়ানা ভাবে চলে আর কি, ঠিক আছে? দেখেন, গোলাপের মতো রং, অর্থাৎ গোলাপি। ঠিক আছে, এবার দেখেন মিতালি, বন্ধুত্বপূর্ণ স্বভাব বা মিশে আছে যেটা, সেটাকে বলে মিতা, মিতার মতো স্বভাব যেটা, হ্যাঁ, বা মিতার সাথে মিতার মতো যেটা মিশে, সেটাকে বলে মিতালি, বন্ধুর মতো যেটা। আর লাস্ট লিখবেন সিকামারা। এই দেখেন, আপনি দেখেন শব্দ যা বোঝাবে তাই, একটু খেয়াল করবেন শব্দগুলো, শব্দ যা বোঝাবে তাই, শব্দ যা বোঝাবে তাই। একটু এই চলে গেছে, ওকে, দেখেন কেটে গেছে তো, হ্যাঁ, ওকে। তার মানে একটু খেয়াল করেন, শব্দ যা বোঝাচ্ছে তাই, আপনি অন্য কিছু বলতে পারতেছেন না। চিকা মারা শব্দের মানে হচ্ছে দেয়ালে লেখা। আপনি হয়তো বলতে পারেন চিকা ধরে ধরে মারা, মনে হয় না। চিকা মারা শব্দ হচ্ছে দেয়ালে লেখা, এটা আমরা হয়তো ভুল বুঝে থাকি, এটা লেখা দেখবেন। চিকা মারা শব্দের মানে হচ্ছে দেয়ালে লেখা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এখানে লিখবেন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। ঠিক আছে, অর্থাৎ এটা লিখবেন প্রত্যয়, প্রত্যয় ও উপসর্গ যোগে গঠিত যে সকল
শব্দ তার মূল অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থকে বোঝায়। এটা হলো বইয়ের কথা। আপনি লিখবেন ওইটার মতো যে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এইখানটায় লিখবেন ভিন্ন, একই কথা, ঠিক আছে, ভিন্ন অর্থকে বোঝায়, একই কথা। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, এই দুইটা প্রত্যয় উপসর্গ কখনো কখনো সন্ধিও হতে পারে। গঠিত হবে কি যুগে? প্রত্যয় উপসর্গ কখনো কখনো সন্ধি হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো এটা সংজ্ঞা যা বইয়ে বলা আছে আমরা সেটাই লিখলাম। তাহলে আপনি সরাসরি বলতে পারেন যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না ভিন্ন, এখানে লিখবেন ভিন্ন, আর এখান তো একই লিখছেন। তাহলে আমরা একটু প্রমাণে যাব। দেখেন, প্রথম কথা হচ্ছে, দেখেন হস্তি, হস্তিটার উৎপত্তি যদি আমরা খুঁজি তাহলে কি হবে? হস্ত যোগ ইন, শব্দ বলতেছে হাত আছে যাদের, হাত আছে যাদের তারাই হাতি। চিন্তা করে দেখেন আমি আপনি কি, তাহলে শব্দ বলতেছে হাত আছে যাদের তারাই হাতি, তাহলে আমি আপনি কি কোন পর্যায়ে চলে গেছে দেখেন। কম আসতেছে সাউন্ড? আচ্ছা, দেখেন তাহলে হাত আছে যাদের তারা হাতি, তাহলে দেখেন আমি আপনি এক একজন হাতি, এটা কোনো কথা হইলো? হস্তি বলতে কিন্তু একটা পশুকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে দেখেন আমরা যদি বলি গবেষণা, দেখেন গবেষণা মানে হচ্ছে গো মানে গরু, আর এটার ব্যুৎপত্তি অর্থ হচ্ছে এসোনা মানে খোঁজা, গরু খোঁজা, কিন্তু আসলে ব্যবহার করতেছি আমরা উচ্চতর অধ্যয়ন বা ব্যাপক পর্যালোচনা অর্থে, উচ্চতর অধ্যয়ন বা ব্যাপক পর্যালোচনা অর্থে ব্যবহার করতেছি। দেখেন সন্দেশ যদি আমরা লিখে থাকি, দেখেন সন্দেশ, সন্দেশ শব্দের অর্থ সংবাদ, কিন্তু কেউ কখনো বলেন নাই, কোনো টিভিতেও শুনেন নাই যে এখন প্রচারিত হবে রাত ৮টার সন্দেশ, আপনারা সবাই বসেন এখন রাত ৮টার সন্দেশ প্রচারিত হবে, কখনো কিন্তু বলে নাই। তাহলে এটার অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু ব্যবহৃত হচ্ছে মিষ্টি হিসেবে। দেখেন শব্দগুলো খেয়াল করবেন। আছে গবাক্ষ, গবাক্ষ শব্দের অর্থ হচ্ছে জানালা, কিন্তু গবাক্ষ আমরা ব্যবহার করছি জানালা, কিন্তু এটা যদি মূল অর্থ বোঝান তাহলে হবে গো, গো মানে গরু যোগ অক্ষ, গরুর চোখ, গো যোগ অক্ষ সমান সমান গবাক্ষ মানে গরুর চোখ। জানালাকে আমরা কি গরুর চোখ বলি কখনো? না, জানালাকে জানালাই বলতেছি, কিন্তু দেখেন ব্যুৎপত্তি হচ্ছে গরুর চোখ। দেখেন প্রবীণ, প্রবীণ মানে যে সুন্দর করে বীণা বাজাতে পারে, প্রকৃষ্ট রূপে বাঁশি বাজায়, কিন্তু আমরা বোঝাচ্ছি বয়োবৃদ্ধ, অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তিদের বোঝাচ্ছি প্রবীণ। আপনি দেখেন পাঞ্জাবি, পাঞ্জাবি মানে হচ্ছে পাঞ্জাবের অধিবাসী, কিন্তু আমরা দেখেন ড্রেস হিসেবে ব্যবহার করছি, পাঞ্জাব যোগ ই অর্থাৎ পাঞ্জাবি, অর্থাৎ আমরা ড্রেস হিসেবে ব্যবহার করছি। যেমন আপনি লেখেন বাঁশি, বাঁশি মানে বলা হচ্ছে বাঁশ দ্বারা নির্মিত এমন কিছু হচ্ছে বাঁশি। সমযোগ দেশ, সন্দেশটা হবে সমযোগ দেশ, সমযোগ দেশ সন্দেশ। আচ্ছা দেখেন, হ্যাঁ পুত্র যৌগিক হবে, ঠিক আছে, পৌত্র যেটা সেটা পুত্র যোগ ক, এটা যৌগিক হবে, কারণ পুত্রের সন্তান আর কি, বুঝছেন? স্ন বলতে পারেন বা অ বলতে পারেন, পুত্রের পুত্র, তার মানে এটা কি? আচ্ছা, যৌগিক হবে। এবার আসি আমরা, পরে দেখেন এটা গেল পাঞ্জাবি গেল, বাসি গেল, হ্যাঁ তারপর দেখেন তুল, এখন দেখেন তুল, তুল মানে তিল যোগ স্ন, দেখেন ওই পাশে না কিন্তু এটার মধ্যেই আছে তুল, তিল যোগ স্ন মানে কি তুল। দেখেন তিল বলতেছে তিল থেকে জাত হইলেই তুল, তিল থেকে জাত হইলেই তুল, একটু ব্যাপারটা বুঝেন, তিল থেকে জাত হইলে যদি তৈল হয়। আচ্ছা আমার সাউন্ড বাড়ানোর তো সুযোগ নাই, আপনি সাউন্ড বাড়িয়ে নেন, আমি তো মনে করেন আমার সর্বোচ্চটা দিয়েই কথা বলছি।
তারপরেও দেখি, একটু চাপাচাপি করলাম, দেখেন যদি বাড়ে কিনা। ঠিক আছে, দেখেন। ওকে, ঠিক আছে। যাদের একটু প্রবলেম হচ্ছে ওনারা আবার বের হয়ে পরে ঢুকেন, কারণ হয়তো আপনার ফোন আসছিল। এরকম হয় যে ফোন আসলে সাউন্ডের প্রবলেম হয়ে যায়। দেখেন, বাসি গেল, তিল থেকে জাত হইলে তুল, তাহলে আমার কথা হলো সরিষা থেকে যেটা আসে ওটা কি বলবেন? নারিকেল থেকে যেটা আসে সেটাকে কি বলবেন? জলপাই থেকে যেটা আসে সেটা কি বলবেন? তাহলে শব্দ বলছে তিল থেকে জাত হইলে তুল, আমি কি তাই বলছি? আমরা কি তাই বুঝাচ্ছি? না। তাহলে তো আমার বলতে হতো নারকেল থেকে আসলে নইল, হ্যাঁ, তারপরে কি বলে সরিষা থেকে আসলে শৈল, হ্যাঁ, বাদাম থেকে আসলে বলতে হতো বইল। এরকম নানান ধরনের নাম বের করতে হইতো, কিন্তু সেটা কি আমরা করতে পারছি? না। অর্থাৎ যেটাকে বলা যায় স্নেহ জাতীয় পদার্থ, শস্যের রস বা স্নেহ জাতীয় পদার্থ যেটা আছে সেটাকে আমরা বলছি তৈল। তাহলে শব্দগুলো খেয়াল রাখবেন, হ্যাঁ। তারপর আরো কয়েকটা আছে, দেখেন। আপনি দেখেন হরিণ, স্নাতক, লিখে ফেলেন, হ্যাঁ, শব্দগুলো লিখে ফেলেন, কাজে লাগবে। এটার মধ্যে লিখবেন, হ্যাঁ। তা আমি এটা মুছে ফেললাম, দেখেন এটার সাথে লেখেন হরিণ। হরিণ মানে হরণ করে, যে রিজুক ইন হরিণ, হ্যাঁ। তারপর দেখেন স্নাতক, হরিণ, স্নাতক। স্নাতক হচ্ছে স্নানকারী, যে গোসল করছে সে হচ্ছে স্নাতক। না, আপনি অনার্স পাস করলে আপনারা বলে স্নাতক, ঠিক আছে। তো আসলে প্রকৃতপক্ষে যে গোসল করছে সে হলো স্নাতক। তো এবার আসেন, শ্বশুর, যিনি অতি দ্রুত খায়। পলাশ, খেয়াল করেন, পলাশ। পলাশ হচ্ছে, পল মানে মাংস, আশ মানে ভাত, মাংস মিশ্রিত ভাত, মানে আপনার তেহারি বলতে পারেন, বিরিয়ানি বলতে পারেন, ঠিক আছে। যাই হোক, একটা না একটা মাংস মিশ্রিত ভাত তো হচ্ছে তেহারি, বিরিয়ানি, যাই হোক, কাচ্চি টাচ্চি, এই হলো বিষয়। এবার দেখেন পলাশ। তারপর দেখেন কুশল। কুশল মানে, কুশ মানে খড়, অল মানে আনে, যে খড় আনে, যে আসলে আমরা কিন্তু কুশল বলতে বোঝাই ভালো মন্দ, তার সাথে আমার কুশল বিনিময় হলো। এবার দেখেন উপসর্গ। উপসর্গ, উপসর্গটা হচ্ছে সামনের অধ্যায় বা পূর্বের অধ্যায়, কিন্তু আমরা বোঝাচ্ছি কি রোগের লক্ষণ। এবার দেখেন জ্যাঠামি। জ্যাঠামি হচ্ছে জ্যাঠাকে, বাবার বড় ভাই, ঠিক আছে, বাবার বড় ভাই। কিন্তু আমরা জ্যাঠামি বলতে কি ব্যবহার করি? হচ্ছে বোকামি, হ্যাঁ। অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মুরব্বী, স্বাভাবিক অর্থ হচ্ছে মুরব্বী, বাপের বড় ভাই তো জ্যাঠা, জ্যাঠা তো মুরব্বী। আর কিন্তু আমরা যখন অর্থ ব্যবহার করি বোকামি, ন্যাকামি আর জ্যাঠামি, প্রমোদ চৌধুরী বলছিল। তো এই বিষয় হলো, এইগুলো হচ্ছে মূলত আপনার যৌগিক শব্দ, একটু বলা হয় রুড়ো বা রুটি শব্দ। আশা করি ক্লিয়ার। এরপরে যান, যোগ রুড়ো লিখছেন, লেখা শেষ? ওকে। এইটার মধ্যে একটা দেখবেন, এইটার একটা ঘটনা হচ্ছে, এটা হলো সমাসজাত। তাহলে সংজ্ঞাটা এরকম, সমাস নিষ্পন্ন, সমাস নিষ্পন্ন, খেয়াল করেন, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, যে সকল শব্দ তার সমসমান পদের অর্থের অনুসারে, মানে তার সমসমান পদের, সমসমান পদের অর্থের অনুসারী না হয়ে ভিন্ন অর্থকে বোঝায়, ভিন্ন অর্থকে বোঝায়, ভিন্ন অর্থকে, অর্থকে বোঝায়। আমি হয়তো একটু দেখতে প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখেন, ভিন্ন অর্থকে বোঝায়। আবার বলছে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ তার সমসমান পদের অর্থের অনুসারী না হয়ে ভিন্ন অর্থকে বোঝায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, দেখেন, এইটাও ভিন্ন অর্থকে, এইটাও ভিন্ন অর্থকে, এর মৌলিক পার্থক্য কোথায়? এটা হলো প্রত্যয় উপসর্গ বা সন্ধিজাত, প্রত্যয় উপসর্গ বা সন্ধিজাত, বাট এটা কি জাত? সমাসজাত। খেয়াল করেন, সমাসজাত হইলেই সেটাকে আপনি বলে ফেলবেন যোগরূঢ়। আর যেহেতু সমাস নিষ্পন্ন, যেটা সাধারণত কি হয়, সমসমান পদের অর্থের অনুসারে না হয় ভিন্ন অর্থকে বোঝায়, ভিন্ন অর্থকে বোঝানোর সমাস একটাই, সেটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। এই বহুব্রীহিটার সাথে উপপদ তৎপুরুষের একটা মিল পাওয়া যায়। কি পাওয়া যায়? উপপদ তৎপুরুষ।
এই এই জাত এই দুইটা জাত সমাস হইলে আপনি বলে ফেলবেন সাধারণত যোগরূঢ় শব্দ। অথবা আপনি বুঝতে পারেন বা না পারেন, শ্বশুরটা হচ্ছে সাধারণত অতি দ্রুত খায়, ঠিক আছে? অতি দ্রুত খায়, হ্যাঁ, অতি দ্রুত খায় যিনি, হ্যাঁ, শ্বশুর। এই এখন এগুলো থাকলে তো বউ থাকবে না, এগুলো বললে জানলে হয়তো মেয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা দেখেন, ওকে, এবার যান এরপরে উপপদ তৎপুরুষ দেখেন, এটা হয়ে গেল কি বহুব্রীহি উপপদ তৎপুরুষ, ক্লিয়ার? এখন দেখেন এখানে উদাহরণে যাব আমরা। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, এটাও যদি না ধরতে পারেন, সমাজগত ধরতে পারলেন না, তাহলে অনেকটা এক কথায় প্রকাশ টাইপের, এটা আপনি বলতে পারেন কোন অনেকটা এক কথায় প্রকাশ টাইপের, এক কথায় প্রকাশ টাইপের। আপনি দেখেন পঙ্কজ, আপনি এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন কি হয়। পঙ্কজ, হ্যাঁ, জলদ, জলদি, দেখেন লিখে ফেলবেন শব্দগুলা। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, জল দেয় যে, হ্যাঁ, জলদি, জল কি বলা হয়, জল ধারণ করে যা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার উপর কি বলা হয় এরকম, বলদ, বল দেয় যে, বেকার, কর্ম নাই যার, অসুখ, নেই সুখ যার, বেতার, তার নাই যার, ঠিক আছে? যে যন্ত্রের আর কি, তার নাই যে যন্ত্রের, হ্যাঁ, তার নাই যে যন্ত্রের। স্নাতক, স্নাতক হচ্ছে গোসল করা, গোসল, গোসল করেছে যে, গোসলকারী, স্নানকারী, স্নাতক বলছে স্নানকারী। আর হচ্ছে আপনার এখন যারা অনার্স পাস করছেন তাহলে বোঝা যায় তারা গোসল করছেন আর কি, হ্যাঁ, স্নান করছেন। অর্থাৎ এটাও বোঝা যায় ক্লিয়ার, এটা জ্ঞান সাগরে যারা শব্দ স্নান করে আসছে। বহুব্রী সমাসের মতো ভিন্ন অর্থকে বোঝানো সমাস একটা, সেটা হলো বহুব্রী সমাস। আর বহুব্রী সমাসটা অনেকটা উপপদ তৎপুরুষটা অনেকটা বহুব্রীর মতোই। উপপদ তৎপুরুষটাও আপনার ভিন্ন অর্থে চলে যায়। যেমন আপনি যদি বলি যে আহ ইন্দ্রকে জয় করেছে যে, পকেট মারে যে, পকেট কেউ বোঝাচ্ছি না, মার কেউ বোঝাচ্ছি না, যে লোকটা পকেট মারছে তারে বোঝাচ্ছি। তাহলে পূর্বপদ না পরপদ না ভিন্ন পদে চলে যায়, এরকম কিছু শব্দ আছে, সেগুলাই হবে কি যোগরূঢ় শব্দ। কারণ বলা হচ্ছে দেখেন, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ তার সমসাময়িক পদের অর্থের অনুসারে না হয়ে ভিন্ন অর্থকে বোঝায়। এখন সমাস না পড়লে তো আপনি এটা বুঝবেন না, শুধু শুধু এটা নিয়ে ছিল লাভ নাই। আপাতত বুঝে রাখেন উদাহরণগুলো, সমাস পড়াবো যখন তখন এটা ক্লিয়ার হবে। মহাযাত্রা আমি তখন মনে করাই দেবো, সমস্যা নেই। মহাযাত্রা, সরোজ, সরোবরে জন্ম যার, মহাসমারোহে যাত্রা, রাজপুত, তাহলে কি হবে, রাজপুত বলতে এটা একটা জাতি, কিন্তু রাজার ছেলে না, রাজপুত। লিখেন, তাড়াতাড়ি লেখেন। আচ্ছা, শব্দগুলো শুনে শুনে লেখেন। লেখা হচ্ছে আসলে অনেক বড় জিনিস, আমি একটা ছোট্ট একটা বোর্ডের মধ্যে নিয়ে আসছি। আহ তারপরও আশা করি নেট আজকে অন্য দিনের মতো ডিস্টার্ব করছে না। ওকে, তারপর লেখেন, লিখবেন হচ্ছে আর কয়েকটা উদাহরণ লেখেন। তুরঙ্গম, লেখেন তুরঙ্গম সুরিত, তাতে লেখেন তুরঙ্গম সুরিত, সুন্দর হৃদয় আছে যার, তুরঙ্গম অতি দ্রুত গমন করে যে, সুরিত সুন্দর হৃদয় আছে যার, তুরঙ্গম দ্রুত গমন করে যে, গমন করে যা। আচ্ছা, তারপর দেখেন জলধর, হ্যাঁ, জলধর, জল ধর, ধারণ করে যা, হ্যাঁ, জল, জলধর বা জল ধরে যে। আর একটা লিখবেন হচ্ছে অশোক, তো লিখছেন অবশ্যই, অশোক লিখছেন। লাস্ট লেখেন উদ্ভিদ, মাটি ভেদ করে উঠে যা, মাটি ভেদ করে উঠে, উদ্ভিদ, উদ্ভিদ মাটি ভেদ করে উঠে যা। এখন আমি এখানে একটু শেষ করব, দেখেন ব্যাপারটা খেয়াল করবেন। তাহলে যৌগিক শব্দ হচ্ছে শব্দ যা বোঝাবে তাই, খেয়াল করেন, শব্দ যা বোঝাবে তাই, শব্দ যা বোঝাবে ভিন্ন, শব্দ যা বোঝাবে ভিন্ন, শেষ। এবার আসেন, এটা হলো সমাসজাত বা অনেকটা এক কথায় প্রকাশ চাই বা উপপদ তৎপুরুষের মতো, ঠিক আছে? এখন বলতে পারেন স্যার এটাও তো ভিন্নকে বোঝায়, এটাও তো ভিন্নকে বোঝায়। হ্যাঁ, পার্থক্য কোনটা? এটা হলো প্রত্যয় উপসর্গ জাত, বা কখনো কখনো সন্ধি হতে পারে। আর এটা কি হয়ে যাবে,
এটা শুধুই হয়ে যাবে, খেয়াল করেন, সমর্থক। যখন কনফিউশন তৈরি হবে সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আমি বুঝাইতে পারছি আশা করি। বুঝতে পারলাম। দেখেন, এবার যে ব্যাপারটা আসবে আমার গঠন অনুসারে। দুই প্রকার। নাম্বার ওয়ান, মৌলিক। এটা জানেন, মৌলিক শব্দ, এই শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। অথবা বলতে পারেন যে শব্দকে আর ভাঙা যায় না, আর ভাঙা যায় না, আর ভাঙা যায় না। ঠিক আছে? যেমন হাত, পা, চোখ, কান, নাক, মুখ, চুল, দাঁত। ঠিক আছে? লাল, তিন, গোলাপ, ইত্যাদি। দেখেন এগুলোকে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যেগুলোকে ভাঙা যায় না। এরকম যে শব্দকে আপনি ভাঙতে পারবেন না সেটাই হচ্ছে মৌলিক শব্দ। হ্যাঁ, পেট হবে, পেট মৌলিক হবে, কোনো সমস্যা নাই, মৌলিক হবে। এখন সমস্যাটা কোন জায়গায়? দেখেন, পেটকে কখনো মৌলিকের মধ্যে ফেলবে না। এটার প্রশ্ন হবে তখন ওই যে উৎস বা উৎপত্তি অনুসারে। ঠিক আছে? আপনি, আপনাকে প্রশ্ন করে বসলো যে পেট কোন ধরনের শব্দ, নিচে লেখা আছে মৌলিক, নিচে লেখা আছে সাধিত, নিচে লেখা আছে কি বলা হয় অর্ধতৎসম, তারপরে লেখা আছে আপনার দেশি, এরপরে লেখা আছে আপনার তৎসম। তো তখন কি আপনি কি এটা মৌলিক অ্যান্সার করবেন? আসলে প্রশ্ন তো এইভাবে করে নাই, প্রশ্ন এটা করছে এটা দেশি না বিদেশি। ঠিক আছে? অর্থাৎ উৎস বা উৎপত্তি অনুসারে প্রশ্ন করে বসছে। পেট কখনো বলবেন না যে মৌলিক না সাধিত, এরকম প্রশ্ন হওয়াটা অ্যাবনর্মাল, হওয়ার কথা না। এটা প্রশ্ন হবে পেট কোন ধরনের, এটা হচ্ছে অর্ধ তৎসম, তৎসম, দেশি বিদেশি, এরকম এরকম প্রশ্ন হবে। সুতরাং ব্যাপারগুলো ধরেন ধরেন হ্যাঁ, পেট তামিল, দেশির মধ্যে তামিল। আপনি এখন পর্যন্ত এটা ঝামেলা আছে, আরো আছে, আরো বিষয় আছে। পেট তামিল সরাসরি তামিল বললে হবে না। ঠিক আছে? তামিল কখন হবে আমাকে একটু, আমাকে আমার মতো করে পড়াইতে দেন। আপনারা যদি আগেই আহ বেশি পণ্ডিতি করেন তাহলে তো ঝামেলা। যাক, আপনাদের প্রশ্ন নেওয়া যাবে না। পেট তামিল শব্দ সরাসরি তামিল দিবেন কিভাবে? তামিল যদি অপশন না থাকে আপনি কিভাবে তামিলটা দিলেন? তামিল অপশন থাকলে না তামিল দিবেন। আচ্ছা, এবার আসেন আহ সাধিত। যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, বা ভাঙলে দুই পাশের অর্থ আলাদা অর্থ বা পরিচিতি আছে, তাকে আমরা বলবো সাধিত শব্দ। দুই পাশের আলাদা অর্থ বা পরিচিতি আছে। যেমন আপনি বিদ্যালয় শব্দটাকে ভাঙেন, সমান সমান এখানে দেখেন এটা হলো বিদ্যা আর একটা হলো আলয়, দুটো আলাদা আলাদা অর্থ আছে। এবং অর্থ না থাকতে পারে। আপনি প্রশাসন শব্দটা লিখলেন, প্রশাসন, দেখেন প্রো প্রো, হয়তো এটার এইভাবে অর্থ না পাইলে আপনি দেখেন এর প্রো একটা উপসর্গ, প্রশাসন। তাহলে আমার কথা হচ্ছে, দেখেন আমি লিখলাম তন্নি, এটা যদি আপনি ভাঙেন কি হবে? তনু, তনু যোগ ই। প্রশ্নটা খেয়াল করেন যে এই যে ইটা আপনি বলেন ই এর আবার কি অর্থ আছে? ই একটা কি প্রত্যয়, তাহলে আলাদা অর্থ বা পরিচিতি আছে। যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়, ভাঙলে দুই পাশের আলাদা অর্থ বা পরিচিতি আছে, সেটাকে আমরা বলবো সাধিত শব্দ। অর্থাৎ মনে রাখবেন, জগতে
মৌলিক শব্দ ছাড়া বাকি যা আছে সব সাধিত শব্দ। মৌলিক শব্দ ছাড়া বাকি যা আছে সব সাধিত শব্দ। আর প্রত্যেক পৃথিবীর সকল ভাষায়, মনে রাখবেন, পৃথিবীর সকল ভাষায় মৌলিক শব্দের সংখ্যা কম। এই মৌলিক শব্দকে ব্যবহার উপযোগী করতে, অর্থাৎ মৌলিক শব্দকে বাড়ানোর জন্য এই সাধিত শব্দ গঠন করা হয়েছে বিভিন্ন উপায়ে, কখনো উপসর্গ, কখনো প্রত্যয়। হ্যাঁ, আচ্ছা, আজান দিচ্ছে, আজান পরে আমি কথা বলছি। আচ্ছা, দেখেন, আমরা যেটা বলছিলাম, দেখেন, মানে মোট কথা সাধিত শব্দ যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, ভাঙলে দুই পাশের আলাদা অর্থ বা পরিচিতি আছে, সেটাকেই আমরা বলছি কি সাধিত শব্দ। তো তো দেখেন, তো যেটা বলছিলাম, এই দুইটাকে, এটাকে ভাঙলে আমি দুই পাশের আলাদা অর্থ পাচ্ছি, বাট এই দুটোর মধ্যে আমি অর্থ পাচ্ছি না, বাট এটার একটা পরিচিতি আছে। হ্যাঁ, যদি অর্থ খুঁজি সেক্ষেত্রে হয়ে যায় এটা একটা উপসর্গ, এটা প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি অর্থ নাও পান, তারপরে দেখেন উপসর্গ বসে সামনে, ঠিক আছে। আর এটা দেখেন এর অর্থ আপনি খুঁজে পাবেন না, সেক্ষেত্রে এটা আমার কি হয়ে যাচ্ছে, দেখেন প্রত্যয়, প্রত্যয় বসে কোথায়, শেষে। এই, তাহলে এইগুলো বিষয়। এখন মৌলিক শব্দের সংখ্যা কম, এটাকে সাধিত করার জন্য, মানে বা শব্দের সংখ্যা বৃদ্ধি করার জন্য সাধিত শব্দ গঠন করতে হয়। তাহলে সাধিত শব্দ কি কি উপায়ে গঠিত হতে পারে, এটা আপনাদের প্রশ্ন। দেখেন, নাম্বার ওয়ান, যেটা হচ্ছে উপসর্গ যোগে। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসবে শব্দের শুরুতে, ঠিক আছে। উপসর্গ যোগ, আপনাদের প্রশ্ন হতে পারবে যে এরকম প্রহার একটা শব্দ আসলো, প্রযোগ হার সমান সমান প্রহার, অথবা প্রশ্ন আসবে প্রহার শব্দটা মৌলিক না সাধিত, আপনার উত্তর দিতে হবে এটা সাধিত। এখন আরেকটা প্রশ্ন হতে পারে প্রহার শব্দটা কি উপায়ে সাধিত হয়েছে, প্রত্যয় যোগে, সন্ধি যোগে, সমাস যোগে, বুঝতে পারছেন? এই টাইপের প্রশ্ন হতে পারে, ব্যাপারটা মাথায় নিতে হবে। এখন আপনি এটা নিয়ে টেনশন করার কিছু নাই, উপসর্গ নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ, মানে কি বলে, প্রত্যেকটা সমাস নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, সেখানে বিস্তর আলোচনা করা যাবে। জাস্ট এখন দেখা যাচ্ছে যে একটা সাধিত শব্দ কিভাবে হয়। আচ্ছা, দেখেন, এই হার একটা মৌলিক শব্দ, এটার সামনে প্র বসতে, প্র বসে কি হয়ে গেছে, প্রহার শব্দটা গঠিত হয়েছে। এবার এটার সামনে আপনি উপবহান যে বসান, দেখেন কি হলো, উপ বসালেন। আচ্ছা, এবার দেখেন, এরপর দেখেন উপর সাথে আপনি দেখেন কি বসান, বলা যায়, হ্যাঁ সরি, এখানে লিখলেন আপনি পরিহার, হ্যাঁ, এখানে লিখলেন আপনি বিহার, এখানে লিখলেন আপনি আহার, ঠিক আছে, বিভিন্ন রকম করা যাবে। মোট কথা হচ্ছে এগুলো সব উপসর্গ, উপসর্গগুলো সামনে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। তাহলে এই হলো উপসর্গ যোগে সাধিত শব্দ হয়, এক নাম্বার। দুই নাম্বার আসেন প্রত্যয়। প্রত্যয় বসে কোথায়, শব্দের পরে বসে। তাহলে প্রত্যয়, এখন প্রশ্ন হবে যে
যেমন আপনাকে আমি একটু দেখাই, সমস্যাটা হলো এরকম। এই যে আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, যদি লিখি আমরা, সেটা হলো যে ঢাকা যোগ আই সমান সমান ঢাকাই। এই ঢাকাই শব্দটা মৌলিক না সাধিত? নাম্বার ওয়ান প্রশ্ন আপনার হবে সাধিত। এখন প্রশ্ন হবে কি উপায় সাধিত হয়েছে? প্রত্যয় যুগে সাধিত হয়েছে। কেন প্রত্যয় কোথায় বসে? শব্দের পরে বসে। দেখেন এটা পরে বসছে আর উপসর্গটা সামনে বসছে। তা কিভাবে? যদি আমরা বলি, আপনাকে বলা হলো দেখেন, এই যে মৌলিক শব্দ আমরা পড়েছিলাম তাই না? এখন আপনাকে আমি বললাম মৌলিক শব্দটা মৌলিক না সাধিত? প্রশ্ন এটা, মৌলিক শব্দটা মৌলিক না সাধিত? এক নম্বর প্রশ্ন। দেখেন শব্দটা মৌলিক, বলা হচ্ছে মৌলিক, লেখা মৌলিক, বাট এটা সাধিত শব্দ। এটা হলো মজার ব্যাপার। এই জন্য অনেকে মনে করবে মৌলিক এটা। ঠিক আছে, এটা যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? মূল যোগ ইক। দেখেন এটা ভাঙলে কি হবে? মূল যোগ ইক। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক শব্দটা কি উপায়ে সাধিত হয়েছে? এটা একটু বলেন তো দেখি, মৌলিক শব্দটা কি উপায়ে সাধিত হয়েছে? প্রত্যয়, হ্যাঁ, প্রত্যয় যুগে সাধিত হয়েছে। তাহলে আমার কথা হলো 2 নম্বর হচ্ছে প্রত্যয় যুগে। হ্যাঁ, প্রত্যয় যুগে, খেয়াল রাখবেন। 1 নম্বর হলো উপসর্গ যুগে, 2 নম্বর প্রত্যয় যুগে, 3 নম্বর সমাস যুগে বা সমাস প্রক্রিয়ায়, সমাসের মাধ্যমে শব্দ গঠিত হবে, সমাসের মাধ্যমে। যেমন আপনাকে বলা হচ্ছে এরকম বলা হলো চৌ রাস্তার, চৌ রাস্তার সমাহার। দেখেন সমান সমান কি আমরা কি বলবো? চৌরাস্তা। তাহলে এই শব্দটা গঠিত হলো কিভাবে? সমাসের মাধ্যমে। মৌ সংগ্রাহক মাছি সমান সমান মৌমাছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এগুলো একটু খেয়াল রাখবেন, মৌ সংগ্রাহক মাছি, চৌরাস্তা সমাহার। হ্যাঁ, হ্যাঁ, চৌ এখানে চার বলতে পারেন, সমস্যা নাই। চৌ বা চার, চৌ এর মানে হচ্ছে চার। ঠিক আছে, আপনি যদি চার বলেন তাহলে প্রত্যেকটা শব্দ এরকম ভেঙে ভেঙে বলতে হবে। চৌ মানেই চার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল বিষয়। তা আমার যে ব্যাপারটা আমি বলছি এখানে, আহ আচ্ছা, তাহলে সমাস মানে মোট কথা হচ্ছে সাধিত শব্দের মূল প্রক্রিয়া, প্রধান প্রক্রিয়া হচ্ছে তিনটা। এছাড়াও অপ্রধান কিছু প্রক্রিয়া আছে, আমি 2-4টা আলোচনা করে দেই। এই প্রধান প্রক্রিয়া হচ্ছে তিনটা, মনে রাখবেন। অপ্রধানের মধ্যে যেগুলো আছে আরো অনেক কিছুই আছে। নাম্বার ওয়ান দেখেন, এটা হলো সন্ধি সাধিত। সন্ধি যোগে আমরা বলবি সন্ধি যোগে। সন্ধি যোগ হচ্ছে ওই যে বিদ্যা যোগ আলয়, আপনি বলতে পারেন সন্ধি যোগে বিদ্যা যোগ আলয় সমান সমান কি? বিদ্যালয়। এই সন্ধি যোগে এটা হয়ে গেছে। তাহলে এরকম প্রশ্ন হবে। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, এটা 5 নম্বর আসেন দ্বিরুক্তির মাধ্যমে। দ্বিরুক্তির মাধ্যমে এরকম সেটা, যেমন বলা হচ্ছে লাল লাল ফুল, লাল ফুল আর লাল লাল ফুল। দেখেন কালো কালো জাম, কালো কালো জাম। ঠিক আছে, আচ্ছা, গরম গরম জিলাপি। ওকে, দেখেন এবার আসেন 3 নম্বর যাবো আমরা, কি বলে 6 নম্বর যাবো। সেটা হচ্ছে এরকম, বহু বচনের মাধ্যমে। সেটা কেমন বহু বচন? যেমন ধরেন আপনাকে যদি বলি আমরা, বলা হচ্ছে গ্রন্থ। গ্রন্থের সাথে দেখেন আবুলি নামে একটা বহু বচনবাচক শব্দ আছে। আমরা আপনারা যদি বচন পড়ে থাকেন কখনো তাহলে বুঝতে পারবেন আবুলি, দাম, গুচ্ছ, মালা, রাজি, রাশি, পুঞ্জ। ঠিক আছে, এটা হলো অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার উন্নত প্রাণীর ক্ষেত্রে কি বলা হয়? ব্যবহৃত হয় বৃন্দ, বর্গ, মন্ডলী, গণ। এগুলো হচ্ছে বহু বচনবাচক শব্দ। আমি যদি বলি গ্রন্থযোগ আবুলি, দেখেন তাহলে সমান সমান শব্দটা কি হয়ে গেল? গ্রন্থাবলী। এবার আসেন 7 নম্বর, পথ পরিবর্তনের মাধ্যমে হয়। পথ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠিত হয়।
পদ পরিবর্তনের মাধ্যমে, কেমন সেটা পদ পরিবর্তন? যেমন ধরেন বলা হচ্ছে সুন্দর থেকে সৌন্দর্য, হ্যাঁ, তরুণ থেকে তারুণ্য। আমি যে বলি সুন্দর থেকে সৌন্দর্য, বিশেষণ থেকে বিশেষ্য হয়ে গেল। এবার দেখেন তরুণ থেকে তারুণ্য, বিশেষণ থেকে বিশেষ্য হয়ে গেল। মধুর থেকে মাধুর্য, বিশেষণ থেকে বিশেষ্য হয়ে গেল, ইত্যাদি। তাহলে এরকম বেশ কিছু প্রক্রিয়া আছে, সেগুলো একটু আপনারা জেনে নেবেন। যে প্রশ্ন আসে যে নিচের শব্দটি কি মৌলিক না সাধিত, যদি সাধিত হয় সেক্ষেত্রে কোন প্রক্রিয়া সাধিত হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। আশা করি ধরতে পারছেন ব্যাপারটা। না, গ্রন্থাবলী সন্ধি না, আবলি। আপনি যদি এখানে সন্ধিও মিলায় বলে সন্ধি মিলাইতে পারেন, কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো আবলি একটা বহুবচনবাচক শব্দ, সন্ধিবাচক আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আবলি এখানে দেখা, আবলি শব্দটা হচ্ছে বহুবচনবাচক শব্দ, যার কারণে এটাকে আপনি বহুবচনের মাধ্যমে বলতে হবে। যেমন বিদ্যালয়ে আপনি এখানে আলো, এটা কিন্তু বহুবচনবাচক শব্দ না। এবার চলে যান উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ। উৎস অবলিক উৎপত্তি অনুসারে, এখানে দেখবেন এটা হলো 5 প্রকার। তবে আধুনিক ব্যাকরণ বই যেটা, সেটা বলা হচ্ছে 4 প্রকার। কোনটা বাদ দিয়েছে? অর্ধ তৎসমটা বাদ দিয়েছে, অর্ধ তৎসম। আধুনিক যেটা বলা যায়, বা প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, যেটা আপনাকে যদি প্রশ্ন করে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে কত প্রকার, তাহলে আপনি বলবেন 4 প্রকার। কোনটা বাদ? অর্ধ তৎসমটা বাদ। কিন্তু বাদ দিলে কি হবে, আমি আবারও বলছি, বাদ দিলে কি হবে, এখান থেকে প্রশ্ন রেগুলার হয়। তাই সুতরাং আমাদের আহ আহ, বাদ দিলে হবে না, আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? প্রশ্ন যেহেতু হয়, তাহলে আসলে এরকম বিভ্রান্তিকর কিছু ইয়া তৈরি করে আমাদের আসলে সমস্যার মধ্যে ফেলছে। তাহলে দেখেন 5 প্রকারের মধ্যে কি আছে। নাম্বার 1 দেখেন তৎসম, এটা জানেন আপনারা। 2 নাম্বার অর্ধ তৎসম। 3 নাম্বার তদ্ভব। 4 নাম্বার দেশি। 5 নাম্বার বিদেশি। দেশি আর বিদেশি দেখেন, আমরা এখানে লিখলাম, খেয়াল করেন। এখানে প্রশ্ন হয়, এটা হলো বাংলা ভাষায় যে শব্দ আছে তার 25%, এটা অর্ধ তৎসম আছে 5%, তদ্ভব আছে 60%, দেশি হচ্ছে 2%, বিদেশি হচ্ছে 8%। মজার ব্যাপার যেটা, আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা হয়, এই 5, 2 এবং 8, এই 3%, অর্থাৎ মোট কথা হলো টোটাল 15% প্রশ্ন থেকেই হয়। মানে কালে ভদ্রে হয়তো অন্য জায়গায় চলে যায়, ম্যাক্সিমাম এই প্রশ্নগুলি হয়ে থাকে। তো গুরুত্ব আপনারা এই দিকটাই বেশি দিবেন। আর অন্যগুলো হচ্ছে যতটুকু সম্ভব পড়বেন। বিগত বছরের প্রশ্নগুলো যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আপনার 5%, 2%, 5%, অর্থাৎ অর্ধ তৎসম, দেশি বিদেশি, এই 3টা থেকে প্রশ্ন হয়। ওকে, দেখেন, ঠিক আছে। হুম। এখন দেখেন তৎসম, যেটা যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে। এটা আপনারা জানেন, যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে। তো এটা আমি লিখতে চাচ্ছি না বা লিখি না, আপনারা নরমালি হচ্ছে জানেন অনেকেই। তারপর আমি যদি বলি যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে, কোন ধরনের পরিবর্তন ছাড়াই সব বাংলা ভাষায় এসেছে, ঠিক আছে? যেমন তৎ মানে তার, মানে আমরা জানি তৎ মানে কি, তার। সম মানে সমান।
অর্থাৎ তৎসম বোঝাচ্ছে তার সমান, তৎসম হচ্ছে তার সমান, এই অর্থাৎ সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান, এটা আপনারা জানেন। পরে বলা হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে কোনরূপ পরিবর্তন ছাড়াই, তাহলে যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই, পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে সেগুলি হচ্ছে তৎসম শব্দ। তাহলে তৎ মানে তার সম, মানে সমান, তার সমান, অর্থাৎ তার সমান বলতে বোঝাচ্ছে সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনরূপ পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় এসেছে সেটাই হচ্ছে তৎসম শব্দ। এটা হলো ফর্মালিটিস, আমি জাস্ট হচ্ছে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নাই, জাস্ট আপনারা করে নেবেন, কারণ এগুলা থেকে প্রশ্ন খুব বেশি হয় না, কালে বদ্রে হয়। তো আপনি পড়বেন 5%, 2% এবং 8%, একেবারে খুব ভালো করে পড়বেন, কোনো ধরনের মানে ইয়া রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না। আশা করি ওইখান থেকে হয়তো কমন পড়ে যাবে। আচ্ছা, যেমন ধরেন, যেমন হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, মনুষ্য, আর একটা হলো ভবন। দেখেন, এই চারটা মনে রাখবেন: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্মপুত্র, মনুষ্য, জন্মপাত্র, মনুষ্য। এটা হলো মনির চৌধুরী যে বইটা আছে ওই বইটার মধ্যে এই কয়েকটা শব্দ উল্লেখ করা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা থেকে দিয়ে ফেলবে। তাছাড়া তৎসম শব্দ চেনার উপায় হিসেবে আপনারা অনেক কিছুই জানেন। হ্যাঁ, তো যেহেতু এটা এতটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আমরা তৎসম নত্য সত্য বিধান এই বিষয়ে এই সম্পর্কে বিস্তারিত বলা যাবে। আপনাদের হচ্ছে বানান, বানানের চ্যাপ্টারে ওই বিষয় নিয়ে কথা বলা যাবে। আমি এখানে আর কথা বাড়াতে চাচ্ছি না। তৎসম শব্দ চেনার উপায়, আর এতে চিনেও খুব একটা লাভ হবে না, কারণ খুব একটা পরীক্ষায় আসে না। তো যাদের যাদের ইচ্ছা আছে তারা একটু বিভিন্ন বই ঘাটাঘাটি করবেন, দেখবেন রুলস গুলো দেয়া আছে। জানার ইচ্ছা যে আমি একটু জানতে চাই, কারণ মনে রাখবেন মূর্ধন্য স্বর মূর্ধন্য যুক্ত অল শব্দ একটা বাদ না, মূর্ধন্য স এবং মূর্ধন্য যুক্ত হলে নির্দ্বিধায় বলে ফেলবেন এটা তৎসম শব্দ, কোনো সুযোগ নাই। আপনি ক্ষীয় যুক্ত হলেও বলে ফেলবেন এটা তৎসম শব্দ। আপনি এটা যদি যুক্ত হয়, এই ক্ষীয় আর সাথে ম, এটা যুক্ত হলে আপনি চোখ বন্ধ করে বলে ফেলবেন তৎসম শব্দ। আপনি দেখেন এইরকম যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে সেটা বলে ফেলবেন তৎসম শব্দ, সুযোগ দেওয়া কিচ্ছু নাই। হ্যাঁ, এবার বলতে পারেন এবার সব কিনা। হ্যাঁ, কিছু আছে বিকৃত শব্দ, দেখবেন উচ্চারণ গুলা ঠিক না। আপনি বলেন আমার কি টেস্টটা পাইছে, হ্যাঁ পেন্নাম করে আসলাম, এগুলা না, বিকৃত শব্দ না, মানে শুদ্ধ শব্দ এগুলা। বিকৃত শব্দ হইলে আবার এগুলা ভেজাল আছে। তো এগুলা আছে, আমি আপাতত এই কটা বললাম, যেগুলো যুক্ত হইলে সেগুলো তৎসম শব্দ আপনি বুঝে ফেলবেন। যান এরপরে যাই আমরা অর্ধ তৎসম। দেখেন, বেশ গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে পড়বেন। অর্ধ তৎসম এটা কেমন? ধরেন যে সকল শব্দ সংস্কৃত থেকে সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়,
পরিবর্তিত হয়ে, সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। কিঞ্চিত বুঝেন তো, সামান্য, সেই অর্ধতৎসম। আমি নর্মালি এখানে একটা বলে থাকি, একটা বাচ্চাকে আপনি আপনার কাছের কোনো বা পরিচিত জনের একজন বাচ্চাকে দেখছেন 5 বছর বয়স, আবার সেই বাচ্চাটাকে যদি আপনি 8 বছর বয়সে দেখেন, অবশ্যই চিনবেন না? চিনবেন না? অবশ্যই চেনার কথা, যে এই বাচ্চাটাই বড় হয়ে এরকম হয়েছে। এখন এই 8 বছরের বা 5 বছরের বাচ্চাটাকে যদি আপনি 25 বছর বা 30 বছর বয়সে দেখেন, আপনার দ্বারা আসলে ওটা বের করা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ বিকৃত যা বা পরিবর্তন যা সামান্য হয় নাই, এমন বিকৃত হয়েছে, হয়তো সে 30 বছরের বাচ্চার বাবা হয়ে যেতে পারে। সুতরাং আপনি দেখছিলেন বাচ্চা, সেটা আবার বাচ্চার বাবা হয়ে গেছে, তাহলে কেমনে সম্ভব? আপনি চিনবেন কেমনে? সুযোগ নাই তো। তাহলে বিকৃত হয়ে যে বেশি বিকৃত হয়ে গেছে। সুতরাং অর্ধতৎসমটা হচ্ছে সংস্কৃত, বাট সামান্য পরিবর্তন হয়েছে। আপনি দেখলে বুঝবেন এই শব্দ থেকে এটা বিকৃত হয়ে আসছে। দেখেন, আমি যদি একটু গল্পের আকারে লিখে ফেলি, সেটা হচ্ছে গ্রামের গ্রামের কুৎসিত গিন্নি জ্যোৎস্না, গ্রামের কুৎসিত গিন্নি জ্যোৎস্না তার পরাণের স্বামী সুরজের শ্রাদ্ধ অনুষ্ঠানে সমত্ব অনুযায়ী সমত্ব অনুযায়ী মুৎসব করার লক্ষ্যে মুৎসব করার লক্ষ্যে গ্রামের সমত্ব অনুযায়ী মুৎসব করার লক্ষ্যে গ্রামের জ্যেষ্ঠ বুষ্টম ও পুরুতকে পুরুতকে পেন্নাম পূর্বক পেন্নাম পেন্নাম পূর্বক নেমন্তন্ন করল পেন্নাম পূর্বক নেমন্তন্ন করল। আমি গল্পটা লিখলাম, আমি এখানে একটু মার্ক করে দিব আপনাকে। দেখেন, এই যে গ্রাম, আসলে গ্রাম, হ্যাঁ, কুৎসিত গিন্নি গৃহিণী, জ্যোৎস্না প্রাণ, স্বামী সূর্য, শ্রাদ্ধ, সমর্থ, মহা উৎসব, এটা গ্রাম, কৃষ্ণ, বৈষ্ণব, পুরোহিত, প্রণাম, নেমন্তন্ন। দেখেন, এই শব্দগুলো হচ্ছে আপনার, এই শব্দগুলোই পড়লে হবে। আর কখনো কখনো আপনাকে যদি বিকৃত শব্দ পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেটাকে অর্ধতৎসম বললে চালাই দিতে পারবেন। তবে এগুলো থেকে আসে, বিগত দিনের প্রশ্ন দেখবেন এগুলো থেকে আসছে। দেখেন, একটু লেখা শেষ করেন। আচ্ছা, দেখেন, তাহলে আশা করি এখানে আহ ধরতে পারছেন। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন, এখন কি প্রশ্ন আছে কোনো? সমর্থ মানে সমর্থ, সমর্থ, হ্যাঁ, সমর্থ মানে বিকৃত। দেখেন ব্যাপারগুলো, দেখেন
বিকৃতিটা কোন শব্দ থেকে হয়েছে দেখেন, সংস্কৃত থেকে। আপনি আবার বললেন স্যার আমি বললাম ক্লাস, ক্লাস থেকে আপনি ক্লাস বলে ফেললেন। ক্লাস বললে হবে না, ক্লাসটা কোন শব্দ? ক্লাসটা হচ্ছে আপনার ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ থেকে বিকৃত হলে হবে না। পেন্নাম অর্থ হচ্ছে প্রণাম, পেন্নাম মানে হচ্ছে প্রণাম। কেষ্ট হচ্ছে কৃষ্ণ, কেষ্ট হচ্ছে কৃষ্ণ। সূর্য সুরুষ, অনুযায়ী এরপর অনুযায়ী 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 এরপরে মুৎসব মানে মহা উৎসব, মুৎসব চ ছ ব, চ ছ মুৎসব, ঠিক আছে। এই মুৎসব এটা কি হবে? মহা উৎসব, মানে মহোৎসব যেটাকে আমরা বলি। এই শব্দটা আপনি যেটা বলছেন সেটা হবে এই যে এরকম, তৎসমটা হবে এরকম মহোৎসব। আর তৎসম শব্দ চেনার আরেকটা উপায় বলতে পারেন, খণ্ডত যুক্ত, খণ্ডত যুক্ত দুইটা তিনটা শব্দ বাদে বাকি সকল শব্দই তৎসম। একটা হলো পিৎজা আর একটা হলো নাৎসি। পিৎজা আর নাৎসি এই দুইটা শব্দ বাদে খণ্ডত যুক্ত সকল শব্দই তৎসম। নাৎসি হচ্ছে জার্মানি শব্দ, পিৎজা হচ্ছে পর্তুগিজ শব্দ। ওকে, দেখেন তাহলে আমরা এখান থেকে যাচ্ছি। এই শব্দগুলো মনে রাখবেন, এত প্যারা নেওয়ার কিছু নাই। পরাণের পরে হচ্ছে স্বামী, এটা স্বামী, স্বামী মানে হচ্ছে স্বামী। এটা তো জানার কথা, মরিয়া গিয়ে একটা গান গায় না, কি পরাণের স্বামী, ওটা কিন্তু প্রাণের স্বামী না, পরাণের স্বামী আর কি। ঠিক আছে, দেখেন এরপরে যান। বৈষ্ণব মানে বৈষ্ণব, বৈষ্ণব। আচ্ছা, এখন যে বিষয়টা আপনাদের একটু আমি বলে দেই সেটা হলো এই টাইপের, তদ্ভবটা। তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, কার থেকে? সংস্কৃত থেকে উৎপন্ন। এটা একটু জেনে নেন, এটা হালকা একটু জেনে রাখা ভালো, এই আর কিছু না। এখান থেকে প্রশ্ন হয় না, তো সেক্ষেত্রে আমরা জোর দিচ্ছি ওই তিনটা থেকে, যেগুলো থেকে বেশি প্রশ্ন হয়। সবচাইতে যেটা হয় বিদেশি থেকে বেশি প্রশ্ন হয়। তদ্ভব, তদ্ভব দেখেন, তদ্ভব, তৎ মানে তার, তদ অর্থ হচ্ছে তার, আর ভব হচ্ছে উৎপন্ন, তার থেকে উৎপন্ন। মোট কথা হলো তাহলে কি দাঁড়াচ্ছে, তদ্ভব অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন। তার বলতে কি, তার এর আগেও বলেছি তার সমান, সংস্কৃতের সমান। তার মানে কি সংস্কৃত থেকে উৎপন্ন। এটা দ্বারা বোঝায় যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষা মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, সেটাই হলো তদ্ভব। কার থেকে? সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় আসছে, সেটা নামই হচ্ছে তদ্ভব। সরাসরি আসে নাই, প্রাকৃততে এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আসছে আর কি। যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। আমি দু একটা উদাহরণ দিব, দিয়ে আমি ব্যাখ্যা করব। দেখছেন? এটা কেমন? দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এটা হচ্ছে সংস্কৃত, এরপর আসেন প্রাকৃত, সংস্কৃত প্রাকৃত, এরপর হচ্ছে তদ্ভব।
বা তদ্ভবের আরেকটা নাম বলা হচ্ছে দেশি বা খাঁটি বাংলা, সরি দেশি না খাঁটি বাংলা, সরি এখানে বলছে খাঁটি বাংলা। এটা মুনীর চৌধুরী বইয়ের মধ্যে স্পষ্ট বলা আছে, তদ্ভবকে খাঁটি বাংলাও বলা হয়। দেখেন আমি যদি এখানে একটু খেয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটা উদাহরণ যদি আমরা লিখে ফেলি, যেমন ধরুন বলা হচ্ছে হস্ত, দেখেন এটা তৎসম শব্দ, এটা হলো প্রাকৃত, এটা হলো হত্থ, এখানে হবে হাত, ঠিক আছে। আচ্ছা, দেখেন কর্ণ, এখানে হবে কর্ণ, এখানে হচ্ছে কান। সর্প, এখানে হবে সপ্প, এখানে হয়ে যাবে সাপ। এখানে দেখেন চর্মকার, এখানে হবে সম্ম আর, সম্ম আর, এখানে গেছে দেখেন সামার, এখানে হচ্ছে কর্মকার, এখানে কম্ম আর, হয়ে যাবে কামার, ইত্যাদি। অর্থাৎ দেখেন তদ্ভব খাঁটি বাংলা অনেকটা আমরা চলিত বাংলায় যেগুলো ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম বলা যায় কি তদ্ভব বা দেশি। তো এটা হলো 60%, যার কারণে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় খুব একটা আসে না। তো এবার চলে যাবো আমরা দেশির মধ্যে, যেটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভাত খেয়েছে, কোনটা তো সময় দিছে, কোনটা? এটা ভক্ত, হ্যাঁ ভক্ত ভত্ত ভাত, ঠিক আছে, ভক্ত ভত্ত ভাত, এখানে এটা আসছে, ঠিক আছে। তৎসমরূপ হবে ভক্ত। আহ আর কি, আর কি, কোনটা তৎসম দিছে শীতে? ওকে, ঠিক আছে, এরপরে যান। এটা হয়ে গেল। এবার দেখেন অতি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, দেশি যেটা, দেশিটা হচ্ছে আমি একটু গল্পের আকারে পড়াই দেবো। এটা মানে দাঁড়াচ্ছে বাংলার আদিম অধিবাসী বা বলা যায় অনার্য জনগোষ্ঠীর ভাষা। দেশি, কোনটা দেশি দেখবেন, বাংলার আদিম অধিবাসীদের ভাষা, অধিবাসী, যেমন কোল মুন্ডা সাঁওতাল, হ্যাঁ এদের আদিম অধিবাসী বা অনার্য জনগোষ্ঠী, অনার্য জনগোষ্ঠীর ভাষা, এটাকেই আমরা বলছি দেশি শব্দ। আদিম অধিবাসী বা অনার্য জনগোষ্ঠী, আদিম অধিবাসী কারা, কোল মুন্ডা সাঁওতাল, এই সমস্ত বিষয়। এখন এটা গল্পের আকার আমি একটু বলে থাকি, যেমন রাঙ্গা মিয়া বিয়ে করবে 20 বছর বয়সী ডাগর ডাগর চোকলা বা চোকওয়ালি, রাঙ্গা মিয়া বিয়ে করবে 20 বছর বয়সী ডাগর ডাগর চোকলা জরিনা। আচ্ছা, এত 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 বড় লেখা যাবে না, গল্পটা আপনারা লিখে ফেলবেন, আমি গল্পটা লিখবো না। রাঙ্গা মিয়া বিয়ে করবে 20 বছর বয়সী ডাগর ডাগর চোকওয়ালি জরিনাকে। আমি এখন শব্দগুলো লিখে দেবো, গল্পটা বলবো, এটুকু লেখা হয়ে গেলে বলবেন, দ্রুত কাজ করতে হবে। অন্ন, অন্ন তো ভাত হতেই পারে, অন্ন থেকে তো আর ভাত আসে নাই, অন্ন হলো ভাতের সমার্থক শব্দ, বুঝছেন, শব্দের বিবর্তনের সাথে তো আপনি সমার্থক শব্দ মিলাতে পারেন না, এটা আরেক জায়গা থেকে আসা, ঠিক আছে। অন্ন থেকে ভাত এরকম না, বিবর্তন গুলো দেখবেন প্রায় সেম। যেখানে আপনি বৈষ্ণব থেকে বৈষ্ণব আসছে,
হ্যাঁ, খাঁটি বাংলা শব্দ। তদ্ভবত হচ্ছে, তদ্ভব শব্দটা হচ্ছে, তদ্ভব অপর নাম কি খাঁটি বাংলা শব্দ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাই তো লিখলাম, তদ্ভবই তো খাঁটি বাংলা লিখলাম না? অবশ্যই খাঁটি বাংলা। এটা মুনীর চৌধুরী বইতে স্পষ্ট লেখা আছে, বুঝছেন? দেশি আর খাঁটি বাংলা কিন্তু এক না, দেশি তো দেশি, আর খাঁটি বাংলা হচ্ছে তদ্ভবের আরেক নাম। আমরা দেশি আর খাঁটি বাংলাকে এক করে ফেলি। আচ্ছা, ওকে, ডান। এবার দেখেন, এজন্য এজন্য রাঙ্গামিয়া গঞ্জে গিয়ে টোপর পরে খরম পায়ে দিয়ে ঠোঙ্গায় ঠোঙ্গায় মুড়ি মুরকি মুড়ি চিরা ও ছানা নিয়ে ডিঙ্গি করে নদী পার হয়ে ঢোল বাজিয়ে আসছে শ্বশুর বাড়ি। লিখে বলবেন, এই জন্য রাঙ্গামিয়া কই গেছে? গঞ্জে গিয়ে টোপর পরে খরম পায়ে দিয়ে ঠোঙায় মুড়ি মুরকি চিরা ছানা নিয়ে ডিঙ্গি করে ঢোল বাজিয়ে আসছে শ্বশুর বাড়ি। দেখছেন? ডিঙ্গি করে ঢোল বাজিয়ে আসছে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি আসলে এদের তো খাবার দাবার দিতে হবে। এই জন্য দেখেন, এই জন্য বিয়ে বাড়িতে ঢেকিতে চাল ভেঙে কুলা দিয়ে ঝেড়ে খড় সহযোগে চুলায় দিয়েছে খিচুড়ি রান্নার জন্য। এদিকে ঢেকিতে চাল ভেঙে কুলা দিয়ে ঝেড়ে, হ্যাঁ, খড় সহযোগে চুলায় দিয়েছে খিচুড়ি রান্নার জন্য। লিখেছেন আশা করি। এদিকে বিয়ে বাড়িতে ঢেকিতে চাল ভেঙে কুলা দিয়ে ঝেড়ে খড় সহযোগে চুলায় দিয়েছে খিচুড়ি রান্নার জন্য। এদিকে বিয়ে বাড়িতে ঢেকিতে চাল ভেঙে কোলা দিয়ে ঝেড়ে খড় সহযোগে চুলায় দিয়েছে খিচুড়ি রান্নার জন্য। আচ্ছা, দিল। এখন জামাই আবার একটু ক্ষুধা বেশি লাগছে, এ কি করছে? ঝোল ঝোল মিশ্রিত খিচুড়ি বেশি খাওয়ায় রাঙ্গামিয়ার পেটের পীড়া দেখা দিয়েছে, অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পেটের পীড়া দেখা দিয়েছে। তারপরে কুড়িটা ডাব পেরে কুড়িটা ডাব পেরে ডাবের পানি চুঙ্গা দিয়ে খাওয়ানো হয়েছে। কুড়িটা ডাব পেরে ডাবের পানি চুঙ্গা দিয়েছে, চুঙ্গা। অর্থাৎ আমরা এটাকে আগে, এখন স্মার্ট হয়েছি তো এখন বলি স্ট্র। এর কিছুদিন আগে বলতাম পাইপ, পাইপ দেন। এর আগে নানি দাদি যারা ছিল তারা চুঙ্গাই বলতো আর কি। যাই হোক, 20 বছর বয়সী, আচ্ছা, কুড়িটা ডাব পেরে চুঙ্গা দিয়ে খাওয়ানো হয়েছে, মানে ডাবের পানি খাওয়ার পরে আসলে পাতলা পায়খানা ঠিক হয়ে গেছে। আর প্রথম বিয়ে যেহেতু বেশি খাইছে, অসুস্থ হয়ে গেছে, বউয়ের একটা রিকোয়েস্ট ছিল, তুমি আজকে আর বাইরে যেও না, বাসায় রেস্ট নাও, কারণ অসুস্থ হয়ে গেছো যেহেতু। কিন্তু জামাই তো একটু বেয়াদব টাইপের, আড্ডাবাজ। বউয়ের কথা না শুনে গঞ্জে চলে গেছে আড্ডা দিতে। তাহলে যখন আড্ডা দিয়ে শেষ, বাসায় ফিরবে, অনেক রাত হয়ে গেছে, তখন বলছে যে বউকে ভুলানোর জন্য কিছু জিনিস নিয়ে যাই।
রাঙ্গা মিয়া গঞ্জ থেকে ফেরার সময় কি নিচ্ছে? রুই, কাতল, খালই ভর্তি চিংড়ি, খালই ভর্তি চিংড়ি, হ্যাঁ, ও জলপাই। জলপাই নিয়ে এসে দেখে দরজায় বউ জাটা নিয়ে দাঁড়িয়ে আছে। জাটা দেখে রাঙ্গা মিয়ার হৃদয় ছাই ডাসা কয়লার আগুনে পুড়ে ছারখার হয়েছে। ছাই ডাসা কয়লার আগুনে পুড়ে ছারখার হয়েছে। শান্তির জন্য বিয়ে করছে, প্রথম দিনই বউ জাটা মেয়ে দৌড়ানো শুরু করছে। যাই হোক, এই গল্পটার মাঝখানে বলছি, পুরোটাই বলি নাই, সব কথা তো আর বলা যায় না। এটা হচ্ছে তার 3 নাম্বার বিয়ে, রাঙ্গা মিয়ার 3 নাম্বার বিয়ে ছিল। প্রথম 2টা বউ চলে গেছে, পরে এটা তৃতীয় বিয়ে। যেটা আঞ্চলিকতায় নাকি বলে প্রথমটা বিয়া, পরটা নিক্কা, তারপরটা বলে হাঙ্গা। তো যাই হোক, এটা গ্রামীণ কথাবার্তা, যদিও আসলে এক একটা প্রতিশব্দ। কোত্থেকে বলবো, শুরু থেকেই? ফিল ইন দ্য গ্যাপস, আপনারা তো পারার কথা। সেটা দেখেন তো, শেষের লাইনটা হলো এরকম, মানে আহ জামার তো কি হলো, পাতলা পায়খানা হয়েছে, পরে 20টা ডাব খাওয়ার পরে তার ওইটা ওকে হয়ে গেছে। ওকে হওয়ার পরে গঞ্জে গিয়ে আড্ডা দিচ্ছে। বউ বলছিল যে তুমি রেস্ট নাও, তোমার আর গঞ্জে যাওয়ার দরকার নাই, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। And গঞ্জে থেকে ফেরার সময় বউয়ের জন্য কি নিছে দেখেন, রুই, কাতল, খালই ভর্তি চিংড়ি। খালই মানে যেটাখানে মাছ ধরে রাখা হয়, এক খালই ভর্তি চিংড়ি, চিংড়ি মাছ নিয়ে আসছে। ও জলপাই নিয়ে আসে দেখে দরজায় বউ জাটা নিয়ে দাঁড়ায় আছে। কারণ ওই সময় তো আর ফ্রিজ ছিল না যে ফ্রিজের ভিতরে রেখে দেবো। এগুলো এতগুলা মাছ আপনি খুশি করানোর জন্য নিয়ে আসছেন, মাছ দেখে কি আসলে বড় খুশি হয়? এটা তো মানে, তারপর আবার চিংড়ি মাছ, ঠিক আছে। আপনার এখানে মনে করেন যে কি বলে গহনা টহনা নিয়ে আসলে খুশি হইতো, চিংড়ি টিংড়ি নিয়ে আসছেন, এটা কোন ধরনের খুশি? তো সেক্ষেত্রে জাটা নিয়ে দাঁড়ায় ছিল আগে থেকেই। তো জাটা দেখে রাঙ্গা মিয়া কষ্ট পাইছে, শান্তির জন্য বিয়ে করতে চাইছিল, তো কপালের প্রথম দিনই ঝাঁটা জুটছে আর কি। তারপরে এই ঝাঁটা দেখে রাঙ্গা মিয়ার হৃদয় ছাই ডাসা কয়লার আগুনে পুড়ে ছারখার হয়েছে। যাই হোক, এই ডাসা হচ্ছে একটা আপনারা জানেন পেয়ারা যখন খান বলেন যে ডাসা ডাসা পেয়ারা। এই ডাসা হচ্ছে কাঁচাও না পাকাও না, ঠিক আছে। বেশি পাকলেও পেয়ারা ভালো লাগে না, আবার কাঁচা থাকলেও ভালো লাগে না। তাহলে কাঁচাও না পাকাও না, কাঁচা পাকার মাঝামাঝি যেটা, সেটাকে বলে ডাসা। আর ছেলেরা বা পাত্রী দেখতে গেলে এরকম মেয়ে খোঁজে, এরকম মোটাও না রোগাও না। এটার এক কথায় প্রকাশ একটা শব্দ বলে, এটা কি বলতে পারবেন? মোটাও না রোগাও না, দেখি বলতে পারেন কিনা, এটা কি বলে এক কথায় প্রকাশ? এই শব্দটা আসে, এক কথায় প্রকাশ হিসেবে আসে, মোটাও না রোগাও না, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, বিথি রানী, ঠিক আছে। এটা হলো দোহারা। মোটাও না রোগাও না, এটা হচ্ছে দোহারা। এটা 21-এর গল্পের রেণু সম্পর্কে বলা ছিল, দোহারা গরনের মেয়ে। জহির রায়হানের 21-এর গল্প, আপনারা যদি কখনো পড়ে থাকেন তাহলে বোঝার কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। আর বিদেশি শব্দের একটা শীট আপনার হচ্ছে আমাদের ওরাকলে দেয়া আছে, আমার কথা বললেই ওইখান থেকে তারা দিবে, ওইটা নিয়ে পড়ে ফেলবেন। কারণ এরকম গল্পের আকারে সাজানো আছে। হ্যাঁ, আপনাদের যদি আমি বলি যে আসলে এই বিদেশির মধ্যে কি কি আছে, ইংরেজি আছে, হ্যাঁ, আরবি আছে, ফার্সি আছে, হ্যাঁ, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, ফরাসি আছে, মানে মোট কথা নাই কি সেটা সবকিছুই আছে। সুতরাং এতগুলো আপনারা পড়তে পারবেন না। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি একটু গল্পের আকারে দেওয়ার। এগুলো পড়বেন, আশা করি কমন পড়লে এখান থেকে পড়বে। আর যদি কমন না পড়ে, আপনি দুনিয়ার সকল শব্দ মুখস্থ করলেও তো কমন পড়বে না, ঠিক আছে। এটা এত প্যারা নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে কমন ফেলেই ছাড়বো,
তাহলে সেই ক্ষেত্রে আপনার আর কোনো টপিকস নাই, ব্যাকরণ শুধু একটাই পড়া লাগবে, মানে শব্দই পড়া লাগবে, আর কোনো টপিকস পড়া যাবে না। আমরা কিন্তু আসলে যে একটা চ্যাপ্টারে আপনাদের বিশেষজ্ঞ বানাইতে চাই না, আমরা চাই যে মোটামুটি যেগুলা কমন সেন্সের ব্যাপার, নর্মাল কোশ্চেন হলে যাতে আপনারা পারেন। তো সেই জন্য কিন্তু আমরা এই স্টাইলে পড়াই। আমি হ্যাঁ, আপনাকে কমন একদম যদি শিওর দিতে চাই, তাহলে আমার দুনিয়ার যা আছে সব পড়াইতে হবে। তবে ইতিপূর্বে যেহেতু কমন পড়েছে, তো সেক্ষেত্রে না না, অফিসে যাবেন কেন? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, অফিসে কোত্থেকে না কই, আপনার বাসা কোন জায়গায় না কোন জায়গায়, আপনি কেমনে যাবেন? এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করেন। হ্যাঁ, আপনাদের হয়তো অনলাইনে দিয়ে দিবে, আপনাদের গ্রুপে দিয়ে দিবে, সেটা আপনারা নিয়ে নিবেন। বলবেন, বললেই ওনারা দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে ওনারা আমার সাথে কথা বলবে, আমি ওনাদেরকে দিয়ে দিব, আপনারা ওনাদের কাছ থেকে নিয়ে নিবেন। ঠিক আছে? আর একটু যেটা হয় আমি একটু দেখাই দিই, দুইটা একটু ঝামেলার শব্দ আসে। এক নাম্বার আসে মুন্ডমাল শব্দ, জীবনে নাম শুনেন নাই মনে হয়, আমি একটু বুঝাই দিই। মুন্ডমাল কখনো কখনো আসে, এই উদ্ভট শব্দগুলো চলে আসে। মুন্ডমাল শব্দ কি জানেন কিনা কেউ? হয়তো দু একজন জানতে পারেন মুন্ডমাল শব্দ। জানেন কেউ মুন্ডমাল শব্দ কি? আচ্ছা, একটু আমি আবার বলে দিই, এটা নাম শুনলে না, আচ্ছা ঠিক আছে, এই জন্যই আমি এগুলো একটু ইয়ে করছিলাম, যে যেটা দিয়ে রাখছি ওটা নিয়ে কথা বলে তো লাভ নাই। দেখেন মুন্ডমাল হচ্ছে মুন্ড, মুন্ড মানে মাথা। আপনি যদি মুন্ড কেটে কেটে নিয়ে এসে যে শব্দ বানানো হয়, সেটাকে মুন্ডমাল বলা হয়। আমি নর্মালি লিখলাম হচ্ছে দুর্নীতি, হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, যদিও আপনারা ব্যবহার করেন। এটা হয়ে গেল কি, দেখেন এই মাথা কাটলাম, এই দুর্নীতির মাথা কাটলাম, এই দমনের মাথা কাটলাম, এই কমিশনের মাথা কাটলাম, এই হলো কি দুদক। এই হলো মুন্ডমাল শব্দ। মুন্ড কেটে কেটে নিয়ে এসে যে শব্দ বানানো হয়, সেটাকে বলা হয় মুন্ডমাল। আশা করি ক্লিয়ার। জটিল না, সহজ, কিন্তু আসলে আমরা এই ভাষাগত ব্যাপারটা বুঝি না। সমস্যা নাই তো? এবার আসেন জোর কলম শব্দ। শব্দের কলম করা হয়, গাছে যেরকম কলম করা যায়, জোর কলম এখানে করা যায়। যেমন আমি যদি বলি, দেখেন হাঁস, আর এখানে লিখলাম সজারু। দেখেন কমন কি, দেখেন এইটার উপরে এই শটা বসাই দিলাম, এটা হয়ে গেল কি হাঁস জারু। হাঁস জারু, দেখেন যদিও অর্থ নাই, বাট এটা শব্দের কলম করা হয়। দেখেন বক আর কচ্ছপ, দেখেন দেখেন কি হবে, বকচ্ছপ। দেখেন বক আর কলম সমান সমান কি, বকলম। দেখেন হাতি আর তিমি হয়ে গেল হাতিমি। দেখেন সিংহ আর হরিণ, দেখেন কি হয়, তাহলে কি হবে, এটা সিংহ হরিণ। যাই হোক, এদেরকে বলা হচ্ছে জোর কলম, বলতে পারি আমরা জোর কলম শব্দ। ওকে, আচ্ছা, এগুলোর কোনো অর্থ পাবেন না, বুঝছেন? এগুলো হচ্ছে কি আবোল তাবোল। রাইটার সুকুমার রায় ছিলেন, আবোল তাবোল লিখছে যিনি। এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, এব্রিভিয়েশন বলা যায়, যেভাবে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখতে পারেন। এই তো আমার হচ্ছে শব্দ ক্লোজ করলাম। ঠিক আছে? তো
তো ঠিক আছে, তাহলে আজকে এই বন্ধু থাকুক। হ্যাঁ, ভালো থাকবেন সবাই।